এবার একাই সিদ্ধান্ত নিলাম বেলেলি টিপো উড়িয়ে দেবার। কমান্ডো ট্রেনিং ছিল আমার সিম্প্যাথেটিক ডেটোনেশন, এর মাধ্যমে এক্সপ্লোসিভ দিয়ে স্যাবোটেজ করে উড়িয়ে দেব ডিপো। তখন আমার বিশেষ এক বন্ধু ছিল ডিপোর চার্জে। তার ওখানে যাওয়া আসার মাধ্যমে সব প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে লাগলাম অতি গোপনে। পাঠান বন্ধুটি বাঙালিদের প্রতি ছিল বেশ সহানুভূতিশীল। প্রয়োজনে তথ্যাদি সংগ্রহ করে একটা ট্রেস তৈরি করে ফেললাম। ট্রেসটা নিয়ে একদিন গেলাম ইঞ্জিনিয়ার্সের মেজর কাদেরের বাসায়। উদ্দেশ্য তাকে দিয়ে পরখ করিয়ে নেব আমার ট্রেসটা ঠিক হয়েছে কিনা। তাকে গিয়ে সব কথা খুলে বলে তার সাহায্য প্রার্থনা করলাম। আমার প্ল্যান শুনে তিনি ভীষণভাবে আঁতকে উঠলেন। বললেন, কি সাংঘাতিক, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে ডালিম? তুমি কি বুঝতে পারছো না কি করতে যাচ্ছ তুমি? তোমার প্ল্যান কার্যকরী করলে প্রায় প্রত্যেকটা কোয়েটা শহরই ধ্বংস হয়ে যাবে, তাতে আমরাও ধ্বংস হয়ে যেতে পারি। তাছাড়া তোমার এই কাজ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আমি এ ব্যাপারে তোমাকে এনকারেজ করতে পারি না। আমার অনুরোধ, তুমি আমাকে ভুল বোঝো না। এখানেও হতাশা। ফিরে আসার আগে তাকে অনুরোধ জানিয়েছিলাম আমার প্ল্যান সম্পর্কে তিনি যেন অন্য কোথাও কোনো কথা না বলেন। তিনি রাজি হয়েছিলেন, কিন্তু প্রতিদানে আমাকেও কথা দিতে হয়েছিল আমি এই ধরনের কাজ থেকে বিরত থাকব। আমি কিন্তু আমার প্ল্যান কার্যকরী করার চেষ্টা চালিয়ে গিয়েছিলাম। ইতিমধ্যে হঠাৎ করে আমার বন্ধু একদিন বদলি হয়ে গেল পিন্ডিতে। সেও চলে গেল। আমার মাথায় বাজ পড়ল। তার অবর্তমানে ডিপোতে আসা যাওয়ার সুযোগ বন্ধ হয়ে গেলে বাধ্য হয়ে আমাকে আমার পরিকল্পনাও বাদ দিতে হলো। দুঃখ পেয়েছিলাম অনেক, কিন্তু অতি কষ্টে নিজেকে সামলে নিতে হলো। নতুন করে আবারও ভাবতে শুরু করলাম কি করা যায়। ঠিক করলাম পালিয়ে গিয়ে যোগ দেব স্বাধীনতা সংগ্রামে। এমন অবস্থায় একদিন নূর এলো আমার মেসে। লনে বসে আলাপ করছিলাম দুজনে। হঠাৎ করেই নূর বলল, স্যার, ক্যাপ্টেন তাহির আপনাকে ডেকেছেন, জরুরি আলাপ আছে। বললাম, ঠিক আছে, আজ রাতে আমরা একসাথে মেসে ডিনার করব। নূর চলে গেলে কি এমন জরুরি আলাপের জন্য ক্যাপ্টেন তাহির ডেকে পাঠিয়েছেন ভেবে কোনো কুলকিনারাই পেলাম না। সন্ধ্যার পর গিয়ে হাজির হলাম তার মেসে। নূর ইতিমধ্যে এসে গেছে। ডিনারের আগে তার রুমে বসে গান শুনছিলাম। গানের আওয়াজের আড়ালে নিচু গলায় আমরা আলাপ শুরু করলাম। কোনো ভনিতা ছাড়াই ক্যাপ্টেন তাহির বলল, ডালিম, আমি ও নূর পালিয়ে যাবার সিদ্ধান্ত নিয়েছি চমন বর্ডার দিয়ে আফগানিস্তানে, সেখান থেকে বাংলাদেশ। আকবরবতী ছেলেদের সাথে তোমরা যা দেখেছি বন্ধুত্ব আছে। তাছাড়া তুমি স্থানীয় অফিসার, এ ব্যাপারে আমরা তোমার সাহায্য চাই। স্বল্পভাষী ক্যাপ্টেন তাহিরের অনুরোধের জবাবে বললাম, স্যার, আমিও পালাবার চেষ্টা করছি। ক্যাপ্টেন তাহির আমার জবাব শুনে খুশি হলেন। আমাকে জড়িয়ে ধরে বললেন, তাহলে তুমি সময় নষ্ট না করে যেভাবেই হোক বর্ডারটা একবার রেকি করে আসো। আমি সম্মতি জানিয়ে মেসে ফিরে এলাম। আমরা তিনজনে কোরআন শরীফ হাতে নিয়ে প্রতিজ্ঞা করেছিলাম আমাদের এই পরিকল্পনা সম্পর্কে কাউকেই কিছু বলা চলবে না। সুযোগ মতো একদিন রেজিমেন্টাল এক্সারসাইজেস এরিয়া রেকি করার উসিলায় ইউনিটের গাড়ি নিয়ে প্রফুল্ল চিত্তে জপ করে ফিরে এলাম। বন্ধুরা আমাদের পালাতে সাহায্য করবে জানতে পেরে নূর ও তাহের দুজনেই খুশিতে আত্মহারা হয়ে গেল। এভাবে সব যখন প্রায় ঠিকঠাক, হঠাৎ করে একদিন সিগন্যাল কোরের হাবিলদার নাজির রাতের অন্ধকারে আমার সাথে দেখা করতে এলো। লোকাল বাঙালি অফিসার হিসেবে সবার সাথেই আমার যোগাযোগ ছিল। বিশেষ করে জুনিয়রদের মধ্যে আমার একটা বিশেষ প্রভাব ছিল। নাজিরের মতো সিনিয়র জুনিয়র অনেকেই তাদের সমস্যা নিয়ে আমার কাছে আসতো, সুখ দুঃখের কথা কইতে এবং আমার পরামর্শ নিতে। ভাবলাম নাজিরও নিশ্চয়ই তেমন কোনো ব্যাপারই আলাপ করতে এসেছে, কিন্তু তাকে দেখেই আঁতকে উঠলাম। তার মুখ ভীষণভাবে থমথম করছিল, চোখ দুটো টলটল করছিল। তাকে দেখে পরিষ্কার বুঝতে পারলাম ভীষণ কিছু ঘটেছে। আমি তাকে নিয়ে সোজা আমার ঘরে চলে গেলাম। কি হয়েছে নাজির, এত গম্ভীর কেন? জবাবে নাজির অতি নিচু স্বরে বলল, স্যার, সর্বনাশ হয়ে গেছে। ডিভ কমান্ডার জিএইচকিউতে সাইফার মেসেজের মাধ্যমে জানিয়েছেন 29 ইএমই ব্যাটালিয়নের 3 জন জুনিয়র কমিশন অফিসার এবং 2 জন নন কমিশন অফিসার চমন হয়ে আফগানিস্তানে পালাতে গিয়ে ধরা পড়েছে। খবর শুনে আমার মাথা ঘুরে গেল। নাজিকে ধন্যবাদ জানিয়ে বিদায় দিয়ে ছুটে গেলাম ক্যাপ্টেন তাহিরের মেসে। ডেকে পাঠানো হলো লেফটেন্যান্ট নূরকে। গভীর রাত অবধি আলোচনার পর সিদ্ধান্ত হলো চমন বর্ডার দিয়ে পালানোর চেষ্টা হবে অত্যন্ত বিপজ্জনক, তাই এই পথ পরিত্যাগ করে অন্য পথে পালাবার চেষ্টা করতে হবে। অন্য পথ হিসেবে আমরা আমাদের সামনে খোলা পেলাম কাশ্মীর, লাহোর, শিয়ালকোট কিংবা ভাওয়ালপুর সেক্টর। ভাওয়ালপুর সেক্টর দিয়ে রাজস্থানের মরুভূমি পাড়ি দিতে সময় লাগবে 2 থেকে 3 দিন। অন্যান্য যে কোনো সেক্টর দিয়ে বর্ডার পেরোতে লাগবে 5 থেকে 6 দিন। এত সময় পাওয়া যাবে কিভাবে? অনেক চিন্তাভাবনা করে ভাওয়ালপুর
ভাওয়ালনগর সেক্টরকেই বেছে নিলাম আমরা। এই সেক্টর দিয়ে পালাতে শুধু সময় কম লাগবে তা নয়, আমাদের ডিভিশনের অপারেশনাল এরিয়া ছিল এই সেক্টর। ফলে প্রয়োজনীয় ইন্টেলিজেন্স ইনফরমেশন সংগ্রহ করাও সহজ হবে। পালাবার পরিকল্পনা করার দায়িত্ব যুক্তিগত কারণেই আবার আমাকেই নিতে হলো। শুরু হলো আবারও এক নতুন পরিকল্পনা। এভাবেই সময় বয়ে যাচ্ছিল। এপ্রিলের প্রথম সপ্তাহের এক ছুটির দিনে দুপুরে খাওয়া শেষ করে মেস থেকে ফিরে বিছানায় গড়াগড়ি দিচ্ছিলাম। হঠাৎ করে দরজায় কড়া নড়ে উঠল। কে জিজ্ঞেস করতেই লেফটেন্যান্ট মতির গলা শুনতে পেলাম। ভেতরে এলো মতি, শুকনো মুখ, মলিন চেহারা। চিন্তিত লাগছিল ওকে। জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, হঠাৎ কি মনে করে এলে? সে বলল, স্যার, কিছুদিন যাবৎ মানসিক যন্ত্রণায় ভুগছি ভীষণভাবে। অবশেষে আজ মনস্থির করে এসেছি আপনার পরামর্শ নিতে। খুব সিরিয়াস ব্যাপার কি? সে বলল, হ্যাঁ স্যার, মন স্থির করে ফেলেছি, পালাবো। যে করেই হোক পালিয়ে গিয়ে স্বাধীনতা সংগ্রামে শরিক হব। চেষ্টা ব্যর্থ হলে যা হবার তা হবে। যে কোনো ঝুঁকি নিতে আমি প্রস্তুত। আপনি কি বলেন? ভালো করে তার মুখের দিকে চেয়ে তার মনের ছবি পড়বার চেষ্টা করলাম। না, তাকে ভীষণভাবে সিরিয়াস মনে হলো। কিন্তু আমরা প্রতিজ্ঞা করেছি আমাদের তিনজনের সিদ্ধান্তের কথা কাউকে বলা যাবে না। তাই সেই মুহূর্তে আমাদের চিন্তাভাবনার কথা না বলে শুধু বললাম, মতি, তোমার আন্তরিকতা প্রশংসনীয়, কিন্তু আমি এ ব্যাপারে কি করতে পারি? মতি চুপ করে ভাবছিল কিছু। আমি বেয়ারাকে ডেকে নাস্তার ফরমাইশ দিলাম। নাস্তা এলো। মতি তৃপ্তির সাথে নাস্তা খেল। ওর খাওয়া দেখে বুঝতে পারলাম খাওয়া হয়নি তার। হঠাৎ করে মতি প্রশ্ন করল, স্যার, সব কিছু সম্পর্কে আপনি আমার চেয়ে অনেক বেশি জানেন। এই অবস্থায় আমরা চোখ কান বন্ধ করে হাত গুটিয়ে শুধু বসে থাকব? আমাদের কি কোনো দায়িত্ব নেই? আপনি কি কিছুই ভাবছেন না? আমি মতির প্রশ্নের তাৎক্ষণিক জবাব না দিয়ে বললাম, কাল বিকেলে চায়না ক্যাফেতে 6টায় এসো, আলাপ হবে বিস্তারিত। মতি চলে গেল। ও যাবার পর আমি কাপড় পরে বেরিয়ে গেলাম গাড়ি নিয়ে সোজা নূরের কাছে। গিয়ে দেখি নূর দিব্যি নিদ্রা দিচ্ছে। ওকে উঠালাম ঘুম থেকে। প্রথমে নূর কিছুটা থতমত খেয়ে গিয়েছিল। কি ব্যাপার স্যার, হঠাৎ আপনি এই সময়? আমি বললাম, বিশেষ প্রয়োজনে এসেছি নূর। তাকে মতির ব্যাপারে সব খুলে বললাম। সব শুনে নূর বলল, মতির ব্যাপারে আপনি কি ভাবছেন? আমি বললাম, ওকে সঙ্গে নিলে কেমন হয়? নূর কিছুক্ষণ চিন্তা করল, বলল, আমার আপত্তি নেই, তবে ক্যাপ্টেন তাহিরের মতামতটা জানা দরকার। আমি বললাম, বেশ, তবে চলো ওর ওখানেই যাওয়া যাক। তাই চলুন। আমার গাড়িতে করে গেলাম ক্যাপ্টেন তাহিরের ওখানে। তাকে সব কথা খুলে বলে জানালাম তাকে সঙ্গে নিতে আমার এবং নূরের কোনো আপত্তি নেই। ক্যাপ্টেন তাহির আমাদের সঙ্গে একমত হয়ে বললেন, ঠিক আছে, ও যদি বিশ্বাসযোগ্য হয় তবে তাকে সঙ্গে নেওয়া হোক। ফিরে এলাম পথে নূরকে নামিয়ে দিয়ে। পরদিন নির্ধারিত সময় আমি ও নূর চায়না ক্যাফেতে গেলাম মতির সাথে আলোচনা করতে। গিয়ে দেখি মতি আমাদের পৌঁছানোর আগে আমাদের প্রিয় ডিশগুলো অর্ডার প্লেস করে অপেক্ষা করছে। চায়না ক্যাফে তখন কোয়েটা শহরের একমাত্র চাইনিজ রেস্তোরাঁ, আমাদের বিশেষ পছন্দের আড্ডা মারার জায়গা। একটি চাইনিজ পরিবার, বাবা, মা ও মেয়ে মিলে রেস্তোরাঁটা চালায়। আমরা তাদের পুরনো রেগুলার কাস্টমার, তাই গেলে বিশেষ খাতির যত্ন করে। আমরা যোগ দেবার পরপরই খাওয়া শুরু হলো, সাথে আলোচনা। আমি প্রথমে বললাম, মতি, তোমার গতকালের প্রশ্নের জবাব দিচ্ছি আজ। কোনো কারণবশত সেটা কাল দেওয়া সম্ভব হয়নি। আমি, নূর এবং ক্যাপ্টেন তাহের পালাবার চেষ্টা করছি বেশ কিছুদিন যাবৎ। চমন বর্ডার দিয়ে পালাবার চেষ্টা করেছিলাম, কিন্তু ইএমই ব্যাটালিয়নের ঘটনার পর সেই পরিকল্পনা বাদ দিতে হয়েছে। এখনও চেষ্টা করছি ভাওয়ালপুর, ভাওয়ালনগর হয়ে রাজস্থান বর্ডার ক্রস করব। তুমি আমাদের সঙ্গে ইচ্ছে হলে আসতে পারো। মতির চোখে মুখে খুশি উপচে পড়ল। স্যার, আমি জানতাম আপনি এই সময় চুপ করে বসে থাকতে পারেন না। আই এম সো হ্যাপি দ্যাট আই ক্যান টেল ইউ। আই এম সো প্রাউড অফ ইউ স্যার। আমি পকেট থেকে ছোট্ট একটা কোরআন শরীফ বের করে তার হাতে রেখে ওকে শপথ নিতে বললাম। ও কোরআন শরীফের উপর হাত রাখল। আমি বললাম, বলো, আমাদের পরিকল্পনা সম্পর্কে অন্য কাউকে, কোনো ব্যক্তিকে কিছু বলা চলবে না, কোনো পরিস্থিতিতেই। প্রয়োজন মতো তোমাকে যে দায়িত্ব দেওয়া হবে সেটা বিনা প্রশ্নে তুমি পালন করতে বাধ্য হবে। অযাচিতভাবে পরিকল্পনা সম্পর্কে কৌতূহলবশত কোনো প্রশ্ন তুমি করতে পারবে না। একে অপরের উপর সম্পূর্ণ বিশ্বাস রেখে সমস্ত সিদ্ধান্ত মেনে চলবে। আমার কথাগুলোর পুনরাবৃত্তি করল মতি। কোনো জড়তা নেই, কোনো দ্বিধা নেই।
এভাবেই শেষ হলো আমাদের বৈঠক। আমার উপর দায়িত্ব দেওয়া হয়েছিল সবচেয়ে শর্টকাট এবং গ্রহণযোগ্য পথ খুঁজে বের করা এবং সেই পথের অপারেশনাল ম্যাপশিট জোগাড় করে তার উপর ওন ট্রুপস এবং এনিমি ট্রুপস পজিশন এবং ডিপ্লয়মেন্ট ট্রেস জোগাড় করা। তাছাড়া কম্পাস, বাইনোকুলার এবং পার্সোনাল ওয়েপন্স জোগাড়ের দায়িত্ব আমাকেই নিতে হয়েছিল লোকাল অফিসার হিসেবে। এর সবগুলি আমার রেজিমেন্টে বিস্তার রয়েছে, কিন্তু ক্লাসিফাইড আইটেমস হিসেবে অপারেশনাল পারপাস ছাড়া এগুলো স্টোর থেকে বের করার হুকুম নেই। তাই অন্য পথ খুঁজে বের করতে হলো। ম্যাপ জোগাড় করার জন্য ঠিক করলাম ইনফ্যান্ট্রি স্কুলের ইন্টেলিজেন্সের বাঙালি হাবিলদার শফিকের সাহায্য নেব। ছেলেটার সাথে কোর্স করার সময় বেশ ঘনিষ্ঠ হয়ে পড়েছিলাম। কোর্স বাঙালি হলেও ভালো রেজাল্ট করায় ও আমাকে বিশেষভাবে শ্রদ্ধা করত। ক্লাসের ফাঁকে ফাঁকে প্রায়ই ওর সাথে দেশ বিদেশ নিয়ে আলাপ হতো। ও অনেক কথাই বলতো, আমাকে আপনজন ভেবে বিশ্বাস করে। কোর্স করার সময় ও সবসময় আমাকে নানাভাবে সাধ্যমতো সহযোগিতা করত অত্যন্ত আন্তরিকতার সাথে। এই সম্পর্কের পরিপ্রেক্ষিতেই আমি ঠিক করেছিলাম দেখা যাক না চেষ্টা করে ও আমাকে ম্যাপের ব্যাপারে কোনো সাহায্য করে কিনা। একদিন ওকে খবর পাঠালাম আমার সাথে দেখা করতে। ও ঠিক এলো আমার ম্যাসে। নানা ধরনের আলাপ আলোচনা হলো দেশ সম্পর্কে। একসময় আমি ওকে বললাম, শফিক, তোমার কাছে একটা ব্যাপারে আমি সাহায্য চাই, যদি ভরসা দাও তবে বলি। ও যেন কিছুটা লজ্জা পেয়ে গেল। বলল, স্যার, আপনি আমাকে লজ্জা দিচ্ছেন কেন? আমি আপনার কোনো কাজে লাগতে পারলে নিজেকে ধন্য মনে করব। আপনি নির্দ্বিধায় আমাকে বলুন কি প্রয়োজন আপনার। আমি বললাম, আমি যা চাইব সেটা সাধারণ কোনো জিনিস নয় শফিক। বুদ্ধিমান তরুণ শফিক জবাব দিল, আপনি আমার কাছে কোনো সাধারণ জিনিস চাইবেন না সেটা আমি বুঝতে পেরেছি, তবু আপনি বলুন আমি আপনার জন্য কি করতে পারি। ম্যাপশিটের নম্বরগুলো তাকে লিখে দিয়ে বললাম, এগুলো আমার চাই। ম্যাপশিট নম্বর দেখে বুদ্ধিমান শফিক হয়তো বাঁচ করতে পেরেছিল আমার উদ্দেশ্য কি। আমার দিকে স্থির দৃষ্টি মেলে চুপ করে বসে থাকলো শফিক। কি যেন পরখ করে খুঁজে দেখছিল আমার মাঝে। ওকে চুপ করে থাকতে দেখে আমি বললাম, হ্যাঁ, আমি পালিয়ে যাবার চেষ্টা করছি, তাই এই ম্যাপশিটগুলো আমার প্রয়োজন। আমার কথা শুনেও বলল, কিন্তু স্যার। আমি ওকে থামিয়ে দিয়ে বললাম, জানি শফিক, এতে যথেষ্ট ঝুঁকি রয়েছে। ব্যাপারটা ফাঁস হয়ে গেলে তোমারও শাস্তি হতে পারে। তাই যা কিছু করার সিদ্ধান্ত তুমি নেবে সেটা ভেবে চিনতে স্থিরভাবেই তোমাকে নিতে হবে। এই ঝুঁকি নেবার ব্যাপারে আমার তরফ থেকে কোনো বাধ্যবাধকতা নেই, তবে আমার অনুরোধ, এই ঝুঁকি তোমার পক্ষে যদি নেওয়া সম্ভব না হয় তবে তুমি অন্য কাউকে আজকের আলোচনা সম্পর্কে কিছু বলবে না। আশা করি তুমি অনুরোধ রক্ষা করবে। হাবিলদার শফিক আমার মুখের দিকে নির্বাক দৃষ্টিতে চেয়েছিল। কথা শেষ হতেই সে আমাকে আবেগে জড়িয়ে ধরে বলল, স্যার, আপনি আমাকে বিশ্বাস করেছেন, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এই বিশ্বাসের অবমাননা জান থাকতে হতে দেব না। কাল বিকেল 5টায় খোকাবাজারে আমার সাথে আপনি দেখা করবেন। দেখি আমি আপনার জন্য কি করতে পারি। পরদিন বিকেল 5টায় আমি খোকাবাজারের নির্দিষ্ট স্থানে হাবিলদার শফিকের জন্য অপেক্ষা করছিলাম। প্রতিটি মুহূর্ত কাটছিল চরম উত্তেজনায়। 5 মিনিট, 10 মিনিট হয়ে গেল, 5টা। শফিকের দেখা নেই। শফিক কি তবে আসবে না? কোনো অঘটন ঘটল না তো? নাকি মুখের উপর না বলে আমাকে বিব্রত না করে আজ না এসে বুঝিয়ে দিল এই কাজ তার পক্ষে করা সম্ভব নয়? চুপচাপ দাঁড়িয়ে লোকজনের আসা যাওয়া দেখছিলাম আর নানা ধরনের কথা ভাবছিলাম। 5:20 হয়ে গেল। ভাবলাম শফিক আর আসবে না। চলে যাওয়ার জন্য পা বাড়িয়েছি, হঠাৎ দেখি ত্রস্ত পায়ে শফিক হাঁপাতে হাঁপাতে ছুটে এসেছে আমার দিকে। বাম হাতে একটি ছোলা, ডান হাত উঁচু করে আমাকে ইশারায় তার আগমন বার্তা জানাচ্ছে। অল্প সময়ের মধ্যে লোকের ভিড় ঠেলেও আমার কাছে এলো। ওকে দেখে খুশি হয়ে উঠল মন। স্যার, সরি, একটু দেরি হয়ে গেল, ট্যাক্সি পাচ্ছিলাম না তো। হাঁপাতে হাঁপাতে বলল শফিক। বললাম, চলো কোথাও বসা যাক। মার্কেটের মধ্যে সাজ্জি কাবাবের দোকানে বসলাম দুজনে। ইন্টার ইউনিট ম্যাচ ছিল আজ, দারুণ খেলা হয়েছে। তারপর 1 ঘন্টা হেভি এক্সারসাইজ করায় বেশ খিদে পেয়েছিল। আস্ত 2টো মুরগির সাজ্জির সাথে কড়াই কাবাব এবং নান অর্ডার দিয়ে বসলাম দুজনে। বেয়ারা কাওয়ার পট এবং কাপ রেখে গেল। কোনার দিকে একটা নিরিবিলি জায়গাতে বসেছিলাম আমরা। রেকর্ড প্লেয়ারে জনপ্রিয় ফিল্মি গান বাজছিল, ফলে আমাদের আলাপ করার সুবিধা হলো। পাশে টেবিলের লোকরাও আমাদের কথা কিছু শুনতে পাবে না। আমি তো প্রায় নিরাশ হয়ে পড়েছিলাম, কিছুটা চিন্তিতও হয়ে পড়েছিলাম। সে বলল, কি কষ্ট করে যে আপনার জন্য জিনিসগুলো হাসিল করেছে সে একমাত্র আল্লাহ পাকই জানেন। এতে ঝুঁকি আছে প্রচুর, কিন্তু আপনি দেশের জন্য প্রাণ দিতেও প্রস্তুত। সেই পরিপ্রেক্ষিতে আমাকে কিছু হলেও সান্ত্বনা পেতে হবে এই ভেবে যে দেশের স্বাধীনতায় আমিও কিছু অবদান রাখার সুযোগ পেলাম। এই বলেই আস্তে টেবিলের নিচ দিয়ে সে ঝোলাটি আমার হাতে তুলে দিল। আমি বললাম, আমি তোমার অবদানের কথা সর্বদা স্মরণ রাখবো শফিক।
ধন্যবাদ জানিয়ে তোমাকে ছোট করব না, তবে একটা কথা জেনে রেখো, 25শে মার্চ ন্যাক্কারজনক পাশবিক ঘটনাবলীর পর থেকে দেশ ও স্বাধীনতার সংগ্রামে প্রত্যক্ষভাবে অবদান রাখার জন্য অনেক কিছুই ভেবেছি এবং অনেক বাঙালির সাথে আলাপ করেছি। কেউই তোমার মতো নিঃস্বার্থ আন্তরিকতা দেখায়নি। কেউ আমার চিন্তাভাবনায় আটকে উঠেছেন, কেউ বা রেগে গিয়ে হুঁশিয়ার বাণী উচ্চারণ করেছেন। কোয়েটার অনেক বাঙালির কাছে আমি ইতিমধ্যেই বিপজ্জনক ব্যক্তি হিসেবে পরিচিত হয়ে উঠেছি। অনেকে আমার সাথে সব যোগাযোগ ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে। সেক্ষেত্রে তোমার এই সাহায্য আমাকে মুগ্ধ করেছে। তোমার এই অবদান সামান্য নয়। যদি সংগ্রামে যোগ দেবার তৌফিক আল্লাহ আমাকে নসিব করেন, দেশ স্বাধীন হওয়ার পর যদি বেঁচে থাকি, তবে তোমার নাম বাংলাদেশের ইতিহাসে থাকবে ভাই, এই ওয়াদা আমি তোমাকে দিলাম। শফিকের চোখ বেয়ে অশ্রু ঝরছিল। রুমালে চোখ মুছে নিয়ে ধরা গলায় বলল, স্যার, আমার এই অতি সামান্য অবদান। ইচ্ছে হয় আপনার সাথে আমিও বাড়ি জমাই, কিন্তু আমি ফ্যামিলি ম্যান। পরিবার ফেলে কি করে পালিয়ে যাই? আমার এই অক্ষমতা আমাকে পীড়া দেবে সারা জীবন। নিজেকে আমি কখনো ক্ষমা করতে পারবো না স্যার। আমি বললাম, কেন মিথ্যা দুঃখ পাচ্ছ ভাই? বাংলাদেশের সবার পক্ষে কি যুদ্ধে সরাসরিভাবে যোগ দেওয়া সম্ভব? অনেকেই নানাভাবে সংগ্রামে অবদান রাখবেন, তারাও মুক্তিযোদ্ধা। যেমন আজকে তুমি রাখলে এক অমূল্য অবদান। যারা যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করবে, তাদের অবদানের চেয়ে তোমার এই অবদানের মূল্য কোনো ক্রমেই কম নয়। সেভাবে তুমিও একজন মুক্তিযোদ্ধা। আমার কথায় শফিক নিজেকে সামলে নিল। বেয়ারা ইতিমধ্যে খাবার পরিবেশন করে গেছে। আমি বললাম, এসো খাওয়া যাক। দুজনে তৃপ্তি সহকারে খেলাম। খাওয়া শেষে শফিক বলল, আজ আমাদের নাইট ট্রেনিং আছে স্যার, তাই চলে যেতে হবে, সময় প্রায় হয়ে এলো। আমি বললাম, চলো তোমাকে নামিয়ে দিই। গাড়িতে বসে শফিক বলল, স্যার একটা কথা যদি বলি, আমার যদি কিছু হয় তবে আমার পরিবারকে একটু দেখবেন। আমি বললাম, যদি বেঁচে থাকি তাহলে এই ব্যাপারে তুমি নিশ্চিত থাকতে পারো, কথা দিলাম। শফিককে নামিয়ে দিয়ে মেসে ফিরে এসে লনের মাঝখানে ছাতির মতো দাঁড়িয়ে থাকা প্রিয় আখরোট গাছটার নিচে গিয়ে বসলাম। বসন্তের ফুরফুরে বাতাস নানা ধরনের ফুলের সুবাস ছড়াচ্ছিল। গার্ডেন লাইটগুলোর স্বল্প আলোকে ম্লান করে দিয়ে বেশ বড় একটি চাঁদ সামনের মোর্দার পাহাড়ের গা ছুঁয়ে উঁকি দিয়ে হাসছে। মনোরম এক শান্ত পরিবেশ। কফির পেয়ালায় চুমুক দিচ্ছিলাম আর ভাবছিলাম হাবিলদার শফিক সম্পর্কে। আজ 3 দশকের বেশি পার হয়ে গেছে, বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে, কিন্তু হাবিলদার নাজির এবং হাবিলদার শফিক কি স্বীকৃত হয়েছে স্বাধীন বাংলাদেশে? না। তারা এবং তাদের মতো অনেকেই আজ বিস্মৃতির অতলে চাপা পড়েছে। কেউ তাদের খবর রাখার প্রয়োজনীয়তা অনুভব করেনি। শুধু কি তাই, স্বাধীনতার পর প্রতিটি সরকার বিশ্বাসঘাতকতা করেছে তাদের আত্মত্যাগের সাথে। ন্যাক্কারজনকভাবে মিথ্যার উপর তাদের ক্ষমতার ভিত গড়ে তোলার প্রচেষ্টায় সত্যকে দাবিয়ে রাখার এক জঘন্য প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে তারা। স্বাধীনতার ইতিহাস বিকৃত করা হয়েছে সব শাসকের আমলেই। স্বাধীনতার পর প্রতিবেশী বন্ধুরাষ্ট্রের সহায়তায় বাংলাদেশে ক্ষমতার গায়ের জোরে কুক্ষিগত করে আওয়ামী লীগ। শেখ মুজিবুর রহমান উড়ে এসে জুড়ে বসে একাই দাবি করেন 9 মাস দীর্ঘ সশস্ত্র জাতীয় সংগ্রামের সব কৃতিত্ব। 1971-এর মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল দেশের সাধারণ মানুষ। এটা কোনো দলের বা গোষ্ঠীর একক কৃতিত্ব ছিল না। এই সত্য স্বীকার করেছে ভারত বাংলাদেশ মৈত্রী সমিতির সভাপতি ও ইন্দিরা গান্ধীর সাবেক উপদেষ্টা অধ্যাপক শান্তিময় রায়। বাংলাদেশকে করদ রাজ্যে পরিণত করার বিদেশি চক্রের সুদূরপ্রসারী নীলনকশা বাস্তবায়িত করার দাসখত লিখে দিয়ে জাতীয় বিশ্বাসঘাতকতা করতে এতটুকু কুণ্ঠাবোধ করেননি ক্ষমতালিপ্সু শেখ মুজিব। সেই সাথে তার দল আওয়ামী লীগও। সদ্যমুক্ত বাংলাদেশে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেন গণতন্ত্রের তথাকথিত চ্যাম্পিয়ন শেখ মুজিব স্বয়ং। মানবিক এবং নাগরিক সব অধিকার হরণ করে স্বৈরতান্ত্রিক একনায়কত্ব প্রতিষ্ঠা করেন শেখ মুজিবুর রহমান ও তার সরকার। বাংলাদেশে এভাবে সূচিত হয় এক কালো অধ্যায়। স্বীয় ক্ষমতা কুক্ষিগত করার জন্য এবং পর্যায়ক্রমে পারিবারিক ডাইনাস্টি কায়েমের লক্ষ্যে স্বাধীনতার চেতনাকে বাংলার মাটি থেকে সমূলে উৎপাটন করার জন্য সুপরিকল্পিতভাবে দেশপ্রেমিক মুক্তিযোদ্ধাদের খতম করতে মরিয়া হয়ে ওঠেন তিনি। তিনিও তার প্রভুরা ভালো করেই জানতেন সাচ্চা মুক্তিযোদ্ধাদের কেনা যাবে না কোনো দামেই। জাতীয় স্বাধীনতার বিরুদ্ধে প্রত্যক্ষ কিংবা পরোক্ষ যে কোনো চক্রান্তের মোকাবেলায় পরীক্ষিত মুক্তিযোদ্ধারাই এগিয়ে আসবেন অগ্রণী হয়ে। জনগণের সামনে মুজিব ও তার বিদেশি দোসরদের সব চক্রান্তের মুখোশ উন্মোচিত করার জন্য তাদের প্রতিবাদী কণ্ঠ সোচ্চার হয়ে উঠবে। পাকিস্তানি হানাদার বাহিনীর কবল থেকে স্বাধীনতার সূর্য যদি তারা ছিনিয়ে আনতে পারেন, তবে দেশ ও জাতিকে গোলামির জিঞ্জিরে আবদ্ধ করার যে কোনো চক্রান্তের বেড়াজাল ছিন্ন ভিন্ন করে দেবার শক্তিও রয়েছে শুধু তাদেরই। তাই সচেতন সাচ্চা মুক্তিযোদ্ধারাই হয়ে ওঠেন শেখ মুজিব, তার সরকার এবং সম্প্রসারণবাদী ভারতীয় শাসক গোষ্ঠীর মূল প্রতিপক্ষ।
প্রতিপক্ষের এই শক্তিকে ধ্বংস করার জন্য সরকার একদিকে চালাতে থাকে মিথ্যা প্রচারণা মুক্তিযোদ্ধাদের ইমেজ নষ্ট করার জন্য, অন্যদিকে রাজনৈতিক বিরোধিতা দমনের নামে নৃশংসভাবে হত্যা করা হয় হাজার হাজার দেশপ্রেমিক তরুণ মুক্তিযোদ্ধাকে। সত্যকে মিথ্যা এবং মিথ্যাকে সত্য বানাবার প্রয়াসে শেখ মুজিব লজ্জাহীনভাবে ঘোষণা করেন তারই নির্দেশে শহীদ জিয়া স্বাধীনতার ডাক দিয়েছিলেন বেতার মাধ্যমে। এভাবেই শেখ মুজিবুর রহমান কর্তৃক জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ শহীদ জিয়ার নিজ উদ্যোগে দেয়া স্বাধীনতার ঘোষণার কৃতিত্ব অন্যায়ভাবে ছিনিয়ে নেওয়ার প্রচেষ্টার মাধ্যমেই ইতিহাসকে বিকৃত করার প্রক্রিয়া শুরু হয়। দেশ স্বাধীন হওয়ার অল্প কিছুদিনের মধ্যেই ভারত ও পাকিস্তান সরকারের সাথে সমঝোতার ভিত্তিতে ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয় ৯ এপ্রিল ১৯৭৪ সালে। চুক্তিবদ্ধ হয়ে যুদ্ধ অপরাধীদের বিনা বিচারে মুক্তি দিয়ে স্বাধীনতা বিরোধীদের প্রতি সাধারণ ক্ষমা ঘোষণা করেন শেখ মুজিব। আপোষকামী এবং সুবিধাবাদী চরিত্রের শেখ মুজিবুর রহমান সর্বপরিসরে স্বাধীন বাংলার মাটিতে স্বাধীনতার শত্রুদের পুনর্বাসিত করে স্বাধীনতার চেতনার সাথে বেইমানির এক অবিশ্বাস্য নজির স্থাপন করেছিলেন। সে সময় অধুনাকালের তথাকথিত স্বাধীনতার সপক্ষের শক্তির চ্যাম্পিয়নরা সব কোথায় ছিলেন? কেন সেদিন শেখ মুজিবের স্বৈরশাসনের বিরুদ্ধে তারা সোচ্চার হয়ে উঠলেন না? শেখের আমলে গোলাম আজমের বিরুদ্ধে গণ আদালত গঠন করা হলো না কেন? গোলাম আজম বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের বিরোধিতা করেছিলেন তার রাজনৈতিক আদর্শের কারণে। তিনি যদি অপরাধী হন, তবে তার চেয়েও বড় অপরাধী শেখ মুজিব, তার দল ও আওয়ামী বাকশালীরা। স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা এককভাবে কক্ষিগত করে নিয়ে স্বাধীনতার চেতনাকে সমূলে উৎপাটন করার চক্রান্ত করে জাতির সাথে চরম বিশ্বাসঘাতকতা করেছিলেন শেখ মুজিব ও তার দল। নির্বিচারে হত্যা করেছিলেন হাজার হাজার মুক্তিযোদ্ধা। তাই যুক্তিসঙ্গত কারণে বাংলাদেশের মাটিতে গণ আদালতে গোলাম আজম এবং তার দোসরদের বিচারের আগে বিচার করতে হবে শেখ মুজিব এবং আওয়ামী বাকশালীদের। শহীদ মুক্তিযোদ্ধা রুমির মা জাহানারা ইমাম পুত্র হারাবার শোকে তার স্বামীও মারা যান। ২০ বছর পর তথাকথিত গণ আদালত গঠন করে আওয়ামী বাকশালীদের সাথে একই মঞ্চে দাঁড়িয়ে গোলাম আজমের বিচারের প্রহসন করে তিনি নিজ ছেলে শহীদ রুমির বুকের রক্তের সাথেই বেইমানি করার অপরাধী হয়েছেন। মুক্তিযোদ্ধা নিধনকারী আওয়ামী বাকশালীদের সাথে একাত্মতা ঘোষণা করে তিনি প্রকৃত মুক্তিযোদ্ধাদের কাছে তার সম্মান হারিয়েছেন। একজন মুক্তিযোদ্ধা হিসেবে তার এই ধরনের উদ্যোগে ব্যক্তিগতভাবে আমিও দুঃখ পেয়েছি। যেমন রব, মেনন অ্যান্ড গং এবং তথাকথিত প্রগতিশীল বিপ্লবী দলগুলোর নেতারা যারা বর্তমানে আওয়ামী লীগের লেজুর বৃত্তি করার প্রতিযোগিতায় লিপ্ত রয়েছেন, তারাও আজ একই অপরাধে অপরাধী। তাদের নেতৃত্বে স্বৈরাচারী আওয়ামী বাকশালী দুঃশাসনের বিরোধিতা করতে গিয়ে প্রাণ হারিয়েছিলেন হাজার হাজার মুক্তিযোদ্ধা ও দলীয় কর্মী। হালে আওয়ামী বাকশালীদের সাথে একাত্মতা ঘোষণা করে তাদেরকে স্বাধীনতার সপক্ষে শক্তিরূপে প্রতিষ্ঠিত করার তাদের অপচেষ্টা জনগণকে বিস্মিত করেছে। নিজেদের স্বাতন্ত্র্য বিসর্জন দিয়ে আওয়ামী লীগে বিলীন হয়ে গিয়ে তারা নিজেদের আওয়ামী বাকশালীদের বি টিম বলে জনগণের মনে যে সন্দেহ বিরাজমান ছিল তাকেই সত্য বলে প্রমাণ করেছে। হারিয়েছে বিশ্বাসযোগ্যতা। লাখো শহীদের রক্তের সাথে বেইমানের শাস্তিস্বরূপ তারা নিক্ষিপ্ত হবেন ইতিহাসের আস্তাকুড়ে। ইতিহাসের বিধান অমোঘ। সত্যকে খুঁজে বের করার দায়িত্ব ঐতিহাসিকদের। সত্যের উপর ভিত্তি করে সৃষ্টি হয়েছে গতিশীল মানব সভ্যতার ইতিহাস। বাংলাদেশের ব্যাপারেও এর ব্যতিক্রম হবে না। স্বাধীনতা উত্তরকালে শত চেষ্টা করেও বিজয়ী মুক্তিযোদ্ধাদের সমাজে প্রতিষ্ঠিত করতে ব্যর্থ হয়েছি। এমনকি শহীদ হাবিলদার নাজির এবং হাবিলদার শফিকের পরিবারের জন্য তাদের ন্যায্য অধিকার রেশনের বন্দোবস্ত করাটাও সম্ভব হয়নি আমার পক্ষে। নাজির এবং শফিক দুজনই মারা যায় সম্মুখ যুদ্ধে পশ্চিম পাকিস্তানের রণাঙ্গনে। আমার মতে তারা শহীদ হলেও শেখ মুজিবের সরকারের চোখে তারা ছিলেন দেশবিরোধী। ফলে তাদের পরিবারদের রেশন থেকে বঞ্চিত করা হয়। যে জাতি শহীদের রক্তের মর্যাদা দিতে পারে না, সেই জাতির ভাগ্যে দুর্গতি থাকবে, সেটাই তো স্বাভাবিক। হয়তো তাই আজ এখনও আত্মমর্যাদাশীল জাতি হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারছি না আমরা। অযোগ্য নেতৃত্বের দেউলিয়াপনার অভিশাপে আষ্টেপৃষ্ঠে বাঁধা পড়েছে সমগ্র জাতি। এই বাঁধনের নিষ্পেষণে তিলে তিলে নিঃশেষ হয়ে যাচ্ছে জাতির প্রাণসত্তা। অন্তঃশ্বাস শূন্য খোলসের মতোই মুখ থুবড়ে পড়ে আছে বাংলাদেশ। পঞ্চাঘাতের মুমূর্ষু রোগীর মতো নিজের স্থবির অস্তিত্ব টিকিয়ে রাখতে হচ্ছে পরের কৃপা ও দয়া ভিক্ষা করে। খয়রাতি মিসকিনে পরিণত করা হয়েছে সমগ্র জাতিকে। স্বাধীনতা হয়ে উঠেছে অর্থহীন। কোয়েটার আলোচনায় ফিরে যাওয়া যাক। বেঙ্গল রেজিমেন্টের মেজর মালেক তখন পর্যন্ত ব্রিগেড মেজরের দায়িত্ব পালন করছিলেন। তার ব্রিগেডের অপারেশনাল এরিয়ার আওতায় পড়েছে ভাওয়ালনগর ফোর্ট আব্বাস সেক্টর। ভাওয়ালপুর হয়ে ভাওয়ালনগর, সেখান থেকে ফোর্ট আব্বাসের পথে ছোট স্টেশন হারুনাবাদ। হারুনাবাদ থেকে শুরু হতে হবে আমাদের পদযাত্রা। পাক বাহিনী এবং ভারতীয় বাহিনীর ডিফেন্স ভেদ করে 25 মাইল দূরত্ব অতিক্রম করে আমাদের পৌঁছতে হবে শ্রীকরণপুর। মেজর মালিকের কাছ থেকে পেতে হবে পাক বাহিনী এবং ভারতীয় বাহিনীর ডিপ্লয়মেন্ট ট্রেস। এতে বিশদভাবে আঁকা থাকে টপ সিক্রেট আপ টু ডেট ইন্টেলিজেন্স ইনফরমেশন। যেমন ভাবা তেমন কাজ।
ম্যাপ পাওয়ার পরদিনই টেলিফোন করে মেজর মালিককে বললাম জরুরি প্রয়োজনে অবিলম্বে দেখা করতে চাই। অনুমতি নিয়ে তার অফিসে গিয়ে উপস্থিত হলাম মতিকে সঙ্গে নিয়ে। অফিসে একাই ছিলেন মেজর মালিক। দ্বারে উপস্থিত হতেই ভারী গলায় প্রশ্ন রাখলেন, কী ব্যাপার ডালিম? বললাম, আপনার নতুন গাড়ি দেখতে এলাম, কেমন চলছে? অল্প কিছুদিন আগে তিনি একটি স্কোডা সেরান কার কিনেছেন। সে বলল, তোমার ভক্সওয়াগনের মতো শানদার না হলেও আই হ্যাভ নো কমপ্লেন। বললাম, স্যার বাসায় চলেন, লাঞ্চ খাবো একসাথে। বললাম, লাঞ্চ খাবে বেশ তো, তোমার ভাবিকে ফোন দাও। বাট হোয়াট ইজ ইউর প্রবলেম? হ্যাভ ইউ পিকড আপ এগেইন অন সামওয়ান? তা তোমার সাথে ছেলেটিকে তো চিনলাম না। আমি ইতোমধ্যেই টেলিফোন তুলে রিং করছিলাম। হ্যালো ভাবি, ডালিম হিয়ার। আমরা বাসায় আসছি, 3 of us ওভার লাঞ্চ। অসুবিধা হবে না তো? উনি বললেন, কোন দিকে সূর্য উঠল আজ? এতদিন পর হঠাৎ ভাবিকে মনে করে যে লাঞ্চ খেতে চাচ্ছ? ভাবির জবাবে একটু লজ্জা পেলাম। বললাম, বিশ্বাস করেন ভাবি, কোর্সের ঝামেলা এত ব্যস্ত ছিলাম তাই আশা হয়ে ওঠেনি। আমার সময় কি কেটেছে তা শুধু আমিই জানি। ভাবি বললেন, চলে এসো। কথোপকথন শেষ করে রিসিভার নামিয়ে রেখে বললাম, অল ক্লিয়ার স্যার, অ্যাট দ্য হোম ফ্রন্ট। ও হ্যাঁ, let me introduce Lieutenant Moti from 3rd East Bengal Regiment, and Moti, this is Major Malik from Senior Tiger. মতি মেজর মালিকের সাথে হাত মিলিয়ে বলল, স্যার আপনার সাথে আগে দেখা হয়নি, কিন্তু আপনার কথা অনেক শুনেছি। প্রাণখোলা উচ্ছল প্রকৃতির মেজর মালিক স্মিত হাসলেন। মতি ইজ হেয়ার ফর OWJTC. হি হ্যাজ ডান প্রিটি ওয়েল ইন দ্য কোর্স। আমি বললাম। শুনে তিনি বললেন, দ্যাটস ভেরি গুড। শুনলাম তুমিও নাকি খুব ভালো করেছো। জানতে চাইলেন মেজর মালিক। নিজের কথায় কিছুটা অস্বস্তি লাগছিল। জবাবে কিছুই বললাম না। তাগিদ দিয়ে বললাম, চলেন ওঠা যাক। ইউ মিন রাইট অ্যাওয়ে? কিছুটা আশ্চর্যজনক হলেন মেজর মালিক। আমি বললাম, দ্যাটস কারেক্ট। এত চাকরি করে আর কি হবে স্যার? বললেন, চলো তবে। মেজর মালিক বাজার টিপলেন। পিএ এসে সেলুট করে দাঁড়ালো। তাকে কিছু নির্দেশ দিয়ে মেজর মালিক তাকে বললেন তিনি অফিসে আজ আর ফিরছেন না। এরপর আমরা বেরিয়ে এলাম অফিস থেকে, আর বাসায় ফিরে ড্রয়িং রুমে বসে আলাপ শুরু হলো। মেজর মালিক প্রশ্ন করলেন, ওয়েল নাও টেল মি হোয়াটস আপ। আমি বললাম, স্যার দ্য ম্যাটার ইজ ভেরি সিরিয়াস অ্যান্ড আর্জেন্ট, অ্যাট দ্য সেম টাইম কনফিডেন্সিয়াল। আমরা পালাবার সিদ্ধান্ত নিয়েছি। অপ্রত্যাশিতভাবে জবাবে কিছুটা চমকে উঠলেন মেজর মালিক। চুপ করে বসে রইলেন কিছুক্ষণ। কিচেনে ভাবি রান্নাবান্না নিয়ে ব্যস্ত ছিলেন। জাস্ট এ মিনিট বলে উঠে গেলেন মেজর মালিক। অল্প কিছুক্ষণ পর সিগারেট হাতে ফিরে এসে বললেন, কি জানো, মাই ব্যাটম্যান ইজ নট দ্য রিলায়েবল। তাই ব্যাটাকে পাঠিয়ে দিয়ে এলাম ক্যান্টিন থেকে সিগারেট আনতে। বুঝলাম আমার কথার গুরুত্ব উপলব্ধি করে প্রিকশন নেবার জন্যই তিনি এমনটি করেছেন। নাও দেন, আর ইউ শিওর? একরাশ প্রশ্ন তার চোখে। বললাম, জি স্যার। এভাবে আর চাকরি করার কোনো মানে হয় না। নিজের প্রতি ঘৃণা বাড়ছে। আজ আমাদের মতো লোকের প্রয়োজন স্বাধীনতার সংগ্রামকে এগিয়ে নেবার জন্য। হোয়াট ডু ইউ থিঙ্ক স্যার? প্রশ্ন রাখলাম আমি। ওয়েল, ইউ মে বি রাইট, কিন্তু সংগ্রাম সম্পর্কে কোনো সঠিক তথ্যই তো আমরা জানতে পারছি না। সে অবস্থায় এই ধরনের পদক্ষেপ নেওয়াটা কি যুক্তিসঙ্গত হবে? উডন্ট ইট বি টু রিস্কি? পাল্টা প্রশ্ন রাখলেন মেজর মালিক। বললাম, আপনার কথায় যুক্তি আছে, কিন্তু যেভাবে এখান থেকে জরুরি ভিত্তিতে রিইনফোর্সমেন্ট পাঠানো হচ্ছে আর পূর্ব পাকিস্তান থেকে লাশ আসছে, তাতে করে এতটুকু নিশ্চিতভাবে প্রমাণিত হয় যে সেখানে কিছু একটা ঘটছে। তদুপরি ইন্টারন্যাশনাল মিডিয়ায় সবটাই মিথ্যা প্রচারণা চালাচ্ছে বলে মনে করেন আপনি? জোরালো যুক্তি তুলে ধরলাম আমি। ওয়েল দেন, হোয়াট ক্যান আই ডু ফর ইউ ইন দিস ভেঞ্চার অফ ইয়ার্স? জানতে চাইলেন মেজর মালিক। বললাম, আমরা হারুনাবাদ থেকে শ্রীকরণপুর পৌঁছানোর চেষ্টা করব। সব দিক বিবেচনা করে এই পথে সর্বোত্তম বলে বিবেচনা করছি আমরা। সে বলল, ইয়োর ডিসিশন ইজ রাইট। চমন বর্ডার ছাড়া এটাই সবচেয়ে ভালো পথ নিঃসন্দেহে। এই পথে 2-3 দিন সময় লাগবে। বললাম, স্যার আপনাকে অপারেশনাল ড্রেস করে দিতে হবে। ফুড হ্যাজ বিন সার্ভ। অ্যাপ্রন পরা ভাবি ন্যাপকিনে হাত মুছতে মুছতে টেবিলে যাবার অনুরোধ জানালেন। ভাবির আগমনে পরিবেশটাকে হালকা করে দেবার জন্য হঠাৎ করে মেজর মালিক কথার মোড় ঘুরিয়ে দিয়ে বললেন, এসো আগে পেট পুজো করা যাক। খালি পেটে ঠিকমতো চিন্তাও করা যায় না। সবাই গিয়ে টেবিলে বসলাম। বাচ্চারা সবাই স্কুলে। খাবার দেখে জিভে পানি চলে আসলো। টাটকা মাছের বিভিন্ন ব্যঞ্জন। জিজ্ঞেস করলাম, ভাবি দ্য গ্রেট, এই জিনিসগুলো কোথা থেকে আমদানি করলেন ভাবি? জবাবে ভাবি বললেন, ওরক থেকে আজ সকালেই আনিয়েছি। কোয়েটা শহর থেকে 15 থেকে 20 কিলোমিটার দূরে ছোট্ট একটি সবুজ উপত্যকা ওরক। একটি পাহাড়ি ঝর্ণা বয়ে যাচ্ছে উপত্যকার মাঝ দিয়ে। বিভিন্ন ফলের গাছ ছেয়ে আছে উপত্যকায়।
চারিদিকে ঘিরে আছে পাহাড়টার গায়ে চিরসবুজ বন, আকর্ষণীয় পিকনিক স্পট। সেই ঝর্ণাতেই ট্রাউট এবং অন্যান্য জাতের মাছ পাওয়া যায়। বাঙালিরা সুযোগ পেলেই মাছ আনান ওড়ক থেকে। আমরা ব্যাচেলার বয়েজ প্রায় গাড়ি ভর্তি করে মাছ নিয়ে এসে ইচ্ছে মতো যে কোনোভাবে স্বর্ণাপন্ন হই টাটকা মাছ ভাতের স্বাদ মেটাতে। হইচই করে তৃপ্তি মিটিয়ে খাওয়া শেষ করে আমরা আবার ড্রয়িং রুমে এসে বসলাম। খাবার সুযোগে সবকিছু ভেবে নিয়ে আমার অনুরোধের জবাবটা ঠিক করে নিয়েছিলেন মেজর মালিক। সোফায় বসে সিগারেটে একটা শুকটান দিয়ে মেজর মালিক বললেন, ওয়েল, আই অ্যাডমায়ার ইউর কারেজ। আমি নিশ্চয়ই তোমাদের যথাসাধ্য সাহায্য করব, শুধু অনুরোধ, এ ব্যাপারটা আমার এবং তোমাদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। আমি জবাব দিলাম, ডেফিনেটলি স্যার, উই গিভ ইউ আওয়ার ওয়ার্ডস, বাট হোয়াট অ্যাবাউট ম্যাপশিটস? কোথায় পাবে অপারেশনাল ম্যাপশিটস? যুক্তিসঙ্গত প্রশ্ন। বললাম, আমরা জোগাড় করেছি। মেজর মালিক জিজ্ঞাসু দৃষ্টি মেরে তাকাতেই তাড়াতাড়ি বললাম। উনি বললেন, নট ফ্রম মাই রেজিমেন্ট, ফ্রম এলসওয়্যার। স্বস্তির নিঃশ্বাস ফেলে হাত ছেড়ে যেন বাঁচলেন মেজর মালিক। মেজর মালিক বললেন, দেন ব্রিং দেম মি টুমরো। নট টুমরো, এখনই ম্যাপশিটসগুলো দিয়ে যাচ্ছি আপনাকে, কাল এসে নিয়ে যাব। মতিকে পাঠালাম গাড়ি থেকে ম্যাপশিটস নিয়ে আসার জন্য। সেগুলো নিয়ে মতি ফিরে এলো। ম্যাপশিটসগুলো পরখ করে মেজর মালিক স্বগতোক্তি করলেন, ইনক্রেডিবল। জিনিসগুলো উঠিয়ে নিয়ে কোনো গোপন জায়গায় রেখে ফিরে এসে যোগ দিলেন আমাদের সাথে। বললাম, আমরা তবে আজ উঠি স্যার, স্টিল এ লট টু বি ডান। বললেন, বুঝেছি। কি জানো রালিম, তোমাদের মতো দেশপ্রেমিকদের প্রচেষ্টায় বাংলাদেশ স্বাধীন হবে নিশ্চয়ই, ইনশাল্লাহ। ইচ্ছা হচ্ছে আমিও তোমাদের সাথে পালিয়ে যাই, কিন্তু সেটা সম্ভব নয়। পরিবারের দায়িত্ব বাধা হয়ে আছে। হাউ ক্যান আই লিভ দেম অ্যান্ড গো? ভারী গলায় কথাগুলো বলছিলেন মেজর মালিক। বললাম, আপনি ঠিকই বলেছেন স্যার, কিন্তু আমাদের সাহায্য করে আপনি তো কম অবদান রাখলেন না। সেভাবে বিচার করলে আপনিও তো একজন মুক্তিযোদ্ধা। আমরা বেঁচে থাকলে আপনার এই অবদানের কথা দেশবাসী জানবে। বিশেষ করুন স্যার, আপনি একমাত্র সিনিয়র অফিসার যার কাছ থেকে আন্তরিকতা, সহানুভূতি এবং সহযোগিতা পেলাম। বাকি সবাইকে চেনা হয়ে গেছে, অল আর পেপার টাইগার্স। তারা ভীতু, স্বার্থপর। মুখে মুখে সবাই বাঙালি, এর বেশি কিছু নয়। আমার কথায় মেজর মালিকের চোখে পানি এসে গিয়েছিল। হই হুল্লোড়বাজ বলে পরিচিত মেজর মালিকের মাঝে সাচ্চা বাঙালি দেশপ্রেমিক মেজর মালিককে খুঁজে পেয়ে তার প্রতি শ্রদ্ধা অনেক বেড়ে গিয়েছিল। সালাম জানিয়ে উঠে পড়লাম। গাড়ি অবধি এগিয়ে দিতে এলেন তিনি। গাড়িতে বসে যাচ্ছি, ঠিক তখন আবেগ আমাকে এবং মতিকে জড়িয়ে ধরে বললেন, আই উইশ ইউ অল ওয়েল ওয়াজ, টেক কেয়ার। ফিরে এলাম মেসে। সত্যি অদ্ভুত লোক মেজর মালিক, মতি বলল। আমি বললাম, আমিও কিন্তু ভাবিনি তার কাছ থেকে ঠিক এতটা সহযোগিতা পাবো। সত্যি পৃথিবীতে মানুষ চেনে দেয়। জবাব দিয়েছিলাম। আরও কয়েকটি বিষয়ে আলাপ আলোচনার পর মতি চলে গেল। লেফটেন্যান্ট সুমি ফিরে যাচ্ছে লাহোরে। ভাবলাম ওর কাছ থেকে চেয়ে নেব কম্পাস এবং বাইনোকুলার। যাওয়ার আগের দিন বিদায় নিতে এসেছে সুমি। টকটকে ফর্সা, ওয়েল বিল্ড, সুদর্শন যুবক সুমি। সবসময় মিষ্টি হাসি মুখে লেগেই আছে। সেদিন তাকে খুব মলিন দেখাচ্ছিল। জিজ্ঞেস করলাম, সুমি, খারাপ লাগছে লাহোরে ফিরে যেতে, তাই না? সে বলল, ঠিক বলেছেন স্যার, আপনাদের সাথে বেশ কেটে যাচ্ছিল সময়গুলো হেসে খেলে। আপনাদের ছেড়ে যেতে মন কিছুতেই চাচ্ছে না, কিন্তু এর বিকল্পও তো নেই, যেতে তো হবেই। আপনার কথা কখনো ভুলতে পারবো না স্যার। আপনি না থাকলে লাইফ আউট হিয়ার উড হ্যাভ বিন হেল অ্যান্ড মোস্ট বোরিং। সুমি, আজ তোমাকে একটা অনুরোধ করব। রক্ষা না করতে পারলে কথা দাও, এই ব্যাপারে তুমি কাউকে কিছুই বলবে না। কি এমন কথা স্যার, যার জন্য আপনি এমনভাবে আমাকে লজ্জা দিচ্ছেন? সুমির কথা আন্তরিকতা ফুটে উঠল। ওকে বিশ্বাস করা চলে। বললাম, আমি পালিয়ে গিয়ে স্বাধীনতা সংগ্রামে যোগ দেব ঠিক করেছি। রাজস্থান বর্ডার দিয়ে ক্রস করব। তোমার কম্পাস এবং বাইনোকুলারটা পেলে সুবিধা হয়। সে বলল, ফ্যান্টাস্টিক, গ্রেট আইডিয়া স্যার, আমি নিশ্চয়ই দেব। কিন্তু আমাকে কি সঙ্গে নিতে পারেন না স্যার? আকুতি ঝরে পড়ল ওর অনুরোধে। আই বেগ অফ ইউ স্যার, প্লিজ টেক মি অ্যালোং। আমাকে সঙ্গে নিয়ে চলুন। আমি বললাম, ওয়েল সুমি, থ্যাঙ্কস আ লট। আই শ্যাল রিমেন এভার গ্রেটফুল ফর ইউর হেল্প, কিন্তু তোমাকে সঙ্গে নেওয়ার ব্যাপারে ঠিক এই মুহূর্তে কোনো জবাব দেয়া আমার পক্ষে সম্ভব নয়। আই হোপ ইউ উডন্ট মাইন্ড। আমাকে একটু ভাববার সময় দিতে হবে। সে বলল, দ্যাটস ফাইন স্যার, ডু টেক ইউর টাইম, বাট বি শিওর, ইভেন ইফ ইউ ডিসাইড নট টু টেক মি অ্যালং ফর সাম রিজন, ইউ উইল গেট দ্য থিংস হুইচ ইউ হ্যাভ আস্কড ফর। আমিও কিছুই মনে করব না। উঠি আস তাহলে? আমি বললাম, না না, সে কী করে সম্ভব? লাঞ্চের সময় হয়ে গেছে, লাঞ্চ করে যাবে তুমি। বলি খাবারের ব্যবস্থা করার নির্দেশ দিলাম বেয়ারাকে ডেকে। খাওয়ার পর সুমি যাবার জন্য বিদায় চাইল। আমি বললাম, সন্ধ্যায় মেসে থেকো, আমি আসব। সম্মতি জানিয়ে চলে গেল সুমি।
সুমি চলে যাওয়ার পর আমিও বেরিয়ে পড়লাম। মতি ও নূরকে সঙ্গে করে সোজা ক্যাপ্টেন তাহেরের ওখানে। অনেক আলোচনার পর ঠিক হলো সুমিকেও সঙ্গে নেওয়া হবে। সন্ধ্যার একটু আগেই সুমির ওখানে গিয়ে হাজির হলাম আমরা একাই। প্ল্যানিং এই স্টেজে গোপনীয়তা রক্ষা করার জন্য স্ট্রিক্ট কম্পার্টমেন্টেশন মেনে চলা হচ্ছিল। নিড টু নো এ বেসিসে যোগাযোগ রক্ষা করে চলছিলাম আমরা অতি সতর্কতার সাথে। সুমি আমার অপেক্ষা করছিল। ঘরে ঢুকে দেখি ওর ব্যাটম্যান সব কিছু গোছগাছ করছে, যাত্রার প্রস্তুতি। বললাম, লেটস হ্যাভ চাইনিজ বলেই গাড়িতে সুমিকে তুলে নিয়ে সোজা চলে গেলাম চায়না ক্যাফেতে। খাবার ফাঁকে আলাপ হচ্ছিল। স্যার, ইউ সেড রাজস্থান ইজ দ্য সেক্টর, ইজ দ্যাট কারেক্ট? সুমি জানতে চাইল। জবাব দিলাম, দ্যাটস রাইট। সে বলল, তাহলে আপনার সাথে তো আমার যাওয়া কিছুতেই সম্ভব হবে না। আপনি তো জানেন আই এম অ্যালার্জিক টু স্যান্ড। বালির স্পর্শে আমার সমস্ত গায়ে চুলকানি শুরু হয়ে যায়। এর জন্য আপনার কোনো অসুবিধা হোক সেটা আমি চাই না। তাই সিদ্ধান্ত নিয়েছি আই শ্যাল স্টে ব্যাক। সত্যি তো, এই কথাটা গতকাল আমাদের খেয়ালেই আসেনি। আই ডোন্ট ওয়ান্ট টু বি এ লায়াবিলিটি। এতে আপনাদের বিপদও হতে পারে। আমার জন্য আপনার পথে কোনো বাধার সৃষ্টি হোক সেটা আমি চাই না। ছলছল চোখে কথাগুলো বলছিল সুমি। আমি ওর হাত ধরে ওকে সান্ত্বনা দিয়ে বললাম, ডোন্ট ফিল সো ব্যাড। আমার সাথে মরুপথে যেতে পারছো না তো কি হয়েছে? দ্যাটস নট দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড। এখান থেকে যাবার পর লাহোরের কসুর কিংবা ওয়াগা বর্ডার দিয়ে তো তুমি পালাবার চেষ্টা করতে পারবে। আমার কথায় সুমির চোখ উজ্জ্বল হয়ে উঠল। তাই তো, লাহোর থেকে ক্রস করাটা সহজ হবে আমার জন্য। আই প্রমিস ইউ স্যার, লাহোর পৌঁছে পালাবার চেষ্টা করব, যে করেই হোক না কেন। আমি বললাম, নিশ্চয়ই করবে। আমি পরম করুণাময়ের কাছে দোয়া করব যাতে তুমি তোমার প্রচেষ্টায় সফল হও। দুজনেই ফিরে এলাম সুমির মেসে। সমস্ত মেসটাই ঘুমিয়ে পড়েছে। একে অপরকে জড়িয়ে ধরলাম। সুমি, থ্যাঙ্কস আ লট ফর ওয়ান্স অ্যাগেইন ফর অল দ্যাট ইউ হ্যাভ ডান ফর মি। আমার জন্য দোয়া করো। বেঁচে থাকলে স্বাধীন বাংলাদেশে দেখা হবে ইনশাল্লাহ। আদারওয়াইজ গুড লাক অ্যান্ড গুড বাই মাই ফ্রেন্ড। আবেগ এবং বিচ্ছেদের অনুভূতি সব মিলিয়ে চোখে পানি এসে গিয়েছিল নিজেদের অজান্তেই। সুমি ধরা গলায় বিদায় জানালো, খুদা হাফেজ, টেক কেয়ার স্যার, মে আল্লাহ বি উইথ ইউ। সুমির দিকে আর চাইতে পারলাম না। দ্রুত পায়ে গাড়ির দরজা খুলে ভেতরে ঢুকে বসলাম। ইঞ্জিনে স্টার্ট দিয়ে ঝড়ের বেগে গেট দিয়ে বেরিয়ে এলাম। রিয়ার ভিউ মিররে দেখলাম সুমি তখনও পড়ছে দাঁড়িয়ে, হাত নাড়ছে। এই পর্যন্ত সবকিছু ঠিকমতো এগোচ্ছিল। হঠাৎ করে ঘটল প্রথম বিপর্যয়।